অর্থ পাচারকারীদের কোনো ছাড় নয়, মৌলভীবাজারে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। তিস্তা পানি সংরক্ষণে ব্যারেজ নির্মাণের পরিকল্পনা। দেশ গঠনে দক্ষ মেধাবী মানব সম্পদের বিকল্প নেই বললেন শিক্ষামন্ত্রী। শিক্ষা খাতের উন্নয়নে কার্যকর পদক্ষেপের আশ্বাস। চট্টগ্রামে আলোচিত শিশু আয়াত হত্যা মামলার আসামি আবিরের মৃত্যুদণ্ড। বাকুলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন। এবং বিশ্বকাপে রাতে কঙ্গো ডিআরের বিপক্ষে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল। সকালে উজবেকিস্তানের প্রতিপক্ষ কলম্বিয়া। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাবেদ কারদার। জনগণের টাকা আর পাচার করতে দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মৌলভীবাজারে শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের তৃতীয় ধাপের উদ্বোধন শেষে এইসব কথা বলেন প্রধানমন্ত্রী। 1 বছরের মধ্যে 40 লাখ পরিবারের মাঝে কৃষক এবং ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কথাও জানান তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে দেশের বিভিন্ন জেলায় ছুটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে এবার মৌলভীবাজার সফর করেন তিনি। বুধবার সকালে ঢাকা থেকে আকাশপথে সিলেট বিমানবন্দরে পৌঁছান সরকার প্রধান। বিমানবন্দরে দলীয় নেতাসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এরপর সড়ক পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গল যান সরকার প্রধান। রাস্তার দুই পাশে দেখা যায় জনতার উচ্ছ্বাস আর উদ্দীপনা। এ সময় 2 হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন তিনি। শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের তৃতীয় ধাপের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তারেক রহমান। বলেন, 1 বছরের মধ্যে 40 লাখ মানুষ ফ্যামিলি ও কৃষক কার্ডের আওতায় আসবে। আগামী 1 বছরে 40 লক্ষ পরিবারের কাছে যেমন ফ্যামিলি কার্ড তুলে দিব, 40 লক্ষ কৃষকের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিব। আমরা নির্বাচন হওয়ার সাথে সাথে 1 মাসেরও কম সময়ের ভিতরে আমরা আমাদের এই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছিলাম। বাজেটকে গণবিরোধী বলা গোষ্ঠীটি জনগণের বন্ধু হতে পারে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। যেই বাজেটের মাধ্যমে অর্থ বরাদ্দের মাধ্যমে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চাই, যেই বাজেটে আমাদের সন্তানরা যাতে ভালোভাবে লেখাপড়া শিখতে পারে তার জন্য সর্বোচ্চ বাজেট রেখেছি, সেই বাজেটকে বলে তারা গণবিরোধী বাজেট। জনগণের কথা চিন্তা করে আমরা 60টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর থেকে আমরা শুল্ক প্রত্যাহার করে নিয়েছি এই বাজেটে। এখন জনগণের জন্য যেই বাজেটে সকল ব্যবস্থা রেখেছি, সেই বাজেটকে যারা গণবিরোধী পালে তারা কি কখনো জনগণের বন্ধু হতে পারে? তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না। সংসদের ভেতরে বাইরে ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কোনো ষড়যন্ত্র সফল হতে পারবে না। যতবারই এই দেশে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যতবারই এই বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে, প্রত্যেকবার মানুষ ধানের শীষকে বিজয় করেছে। বাংলাদেশই হচ্ছে আমাদের প্রথম ঠিকানা, বাংলাদেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। আমাদের একটাই কাজ, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। আমাদের একটাই কাজ, বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন। অর্থ পাচার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের অর্থ জনকল্যাণেই ব্যয় করা হবে। 17 বছর ধরে আমরা দেখেছি কিভাবে জনগণের অর্থ এই দেশ থেকে পাচার হয়ে গিয়েছিল। জনগণের অর্থ জনগণকে না দিয়ে একটি দল বিদেশে পাচার করে দিয়েছিল। জনগণের অর্থ টাকা বিদেশে পাঠাতে চায়, আমরা আজ থেকে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করব। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। শুষ্ক মৌসুমে তিস্তা নদীতে পানি সংরক্ষণের জন্য আরও একটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এই লক্ষ্যে সম্ভাব্য প্রকল্পটি কারিগরি ও আর্থিক দিক নিয়ে বিভিন্ন পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় সংসদে নাগরিক পার্টি এনসিপির সংসদ সদস্য আক্তার হোসেনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই তথ্য জানান। টেবিলে উত্থাপিত প্রশ্ন উত্তরে এইসব তথ্য জানায় সরকার প্রধান। তিস্তা নদীকেন্দ্রিক টেকসই এবং সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা কার্যক্রম ইতিমধ্যেই শেষ হয়েছে বলেও জানায় প্রধানমন্ত্রী। সরকার শিক্ষা ব্যবস্থা উন্নয়নে কোনো ধরনের দুর্বলতা রাখতে চায় না, এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এই জন্য চলতি বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষা খাতকে। সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ গঠনে দক্ষ ও মেধাবী মানব সম্পদ তৈরির বিকল্প নেই। আমাদের সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট করতে হবে, সেই জায়গায় আমাদের মানব সম্পদকে কাজে লাগাতে হবে, এবং কাজে লাগাতে হলে সবচেয়ে বেশি উত্তম শুধু হায়ার এডুকেশন না, তার সাথে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনের প্রয়োজন রয়েছে। আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা হয় আপনার ফেভারিট ডিপার্টমেন্ট কোনটা, বলে শিক্ষা। দ্যাটস হিজ প্রায়োরিটি। এই জায়গাটিতে আপনারা কাজ করছেন, সেই জন্যই শিক্ষায় সর্বোচ্চ বাজেট রয়েছে এবং শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বাজেট ঘোষণার পর বাজার পরিস্থিতি স্থিতিশীল আছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সচিবালয়ে চলমান বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করার প্রয়োজন হলে মন্ত্রণালয় প্রস্তুত আছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। এই সময় খাদ্য প্রতিমন্ত্রী জানান, সরকারের কাছে 17 লাখ চাল এবং 3 লাখ টন গম মজুদ রয়েছে। মানভেদে যে কোনো চালেরই মানভেদে একটা রেঞ্জ থাকে, সেই রেঞ্জের মধ্যে 2-3 টাকা 4 টাকা উঠানামা করে। তা আমরা যেটা পেয়েছি সেটা হলো মূল্য স্থিতিশীল আছে, সরবরাহ পরিস্থিতিও স্থিতিশীল আছে। আর নতুন চাল ওঠার কারণে নতুন এবং পুরাতনের মধ্যে একই ক্যাটাগরির, কিন্তু নতুন এবং পুরাতনের মধ্যে একটা পার্থক্য থাকে মূল্যের। এটি স্বাভাবিক। আমরা প্রতিদিনের মূল্য তালিকা যাচাই করি, প্রতিদিনের অনেকগুলি বাজারের। মূল্য পরিস্থিতি আল্লাহ মেহেরবান যথেষ্ট স্থিতিশীল আছে। 2026-27 অর্থ বছরের বাজেটে ব্যবসায়ীদের মতামত উপেক্ষিত হয়েছে। বর্তমানে ভ্যাট হার, নিবন্ধন প্রক্রিয়া ও ইনভয়েস ব্যবস্থার জটিলতায় ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির শীর্ষ নেতারা। দুপুরে সংগঠনটির প্রধান কার্যালয়ে প্রস্তাবিত বাজেট পরবর্তী ভ্যাট ও ট্যাক্স সংক্রান্ত সমস্যা নিরসনে প্রস্তাবনা নিয়ে জাতীয় দোকান ভিত্তিক সংগঠনের যৌথ সংবাদ সম্মেলনে তারা একথা বলেন। এই সময় ব্যবসায়ী নেতারা আয়কর আইনের 130 ধারা সংস্কার করার প্রস্তাব দেন। যেহেতু গত 2 বছর যাবৎ এফবিসিসির প্রশাসক কর্তৃক পরিচালিত হচ্ছে, সেহেতু এবারের বাজেটে ব্যবসায়ীদের মতামত উপেক্ষিত হয়েছে। মাননীয় অর্থমন্ত্রীর নিকট আমাদের দাবি, 2026-27 অর্থ বছরের বাজেট পাশ করার পূর্বেই এসএমই খাতের অর্থাৎ বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত এফবিসিসির অন্তর্ভুক্ত ব্যবসায়ী সংগঠনগুলোর সাথে আলোচনা করে ব্যবসায়ীদের সমস্যাগুলো সমাধান করা হোক। দেশের অর্থনীতিতে গতি ফেরাতে প্রথমবারের মতো বাংলাদেশে মুক্ত বাণিজ্য অঞ্চল ঘোষণা করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি। বুধবার দুপুরে সচিবালয়ে অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, মুক্ত বাণিজ্য অঞ্চলের ফলে করের ঝামেলা থাকবে না। বৈঠকে রাশিয়া থেকে ইউরিয়া সার আমদানির বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। এছাড়া চট্টগ্রামের আনোয়ারায় চীনের জন্য অর্থনৈতিক অঞ্চল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। মোট 600 একরের জন্য মুক্ত অঞ্চল করা হচ্ছে, দুটো জায়গায় মুক্ত বাণিজ্য অঞ্চল। এখানে যে সমস্ত এনি ট্রেড ক্যান কাম হিয়ার, বিদেশ থেকে জাহাজ আসে এখানে বিক্রি করতে পারে, ট্যাক্স পড়বে না তাদের কাছে। তো সেটা বিদেশিরা এটা উৎসাহিত হবে, এবং আমরাও এখানে যদি জিনিস বিক্রি করি ট্যাক্স লাগবে না, এই সুবিধাটা। এটা হলো কি, ইন্টারন্যাশনালি আপনারা জানেন যে বেশ এরকম অনেকগুলো অঞ্চল আছে এবং অনেকগুলো দেশের মধ্যে এরকম কোঅপারেশন আছে, আমাদের এলাকার মধ্যে আমরা কোনো ট্যাক্স ছাড়া কোনো। চট্টগ্রাম মহানগরের ইপিজেড এলাকায় বহুল আলোচিত শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলায় আসামি আবির আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার চট্টগ্রামের 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আলী আক্কাস এই রায় ঘোষণা করেন। 3.5 বছর আগে খুন হয় শিশু আয়াত।
তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে তার খণ্ডিত মরদেহ খাল ও সাগরে ভাসিয়ে দেয় আসামি আবির। এদিকে নগরীর বাকলিয়ায় চাঞ্চল্যকর 4 বছরের শিশু ধর্ষণ মামলায় আসামি মনিরের যাবজ্জীবন দিয়েছে আদালত। চট্টগ্রামের মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এই মামলার রায় দেন। গেল 24 ঘন্টায় হামসন্দেহে 4 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয় 24 ঘন্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 966 জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা 111 জন। 15 মার্চ থেকে 17 জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট 568 শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হামে 93 জনের মৃত্যু হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় স্বাস্থ্যখাতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি আর অর্থ লুটপাটে স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছিল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এই সময় জনগণের কল্যাণের কথা চিন্তা করে নতুন হাসপাতাল স্থাপন, যন্ত্রপাতি ক্রয় ও লোকবল নিয়োগ করে স্বাস্থ্যখাতে গতি আনা হবে বলেও জানান মন্ত্রী। গত 17টা বছর আপনার এই হাসপাতালগুলির উন্নয়ন কল্পে কোনো কাজ হয়নি, কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না কারো। আগামী 3 মাসের ভিতরে আমরা ওই হাসপাতালটা চালু করবো, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে এসে এখানে ইনশাআল্লাহ আমরা যত যন্ত্রপাতি আছে আমরা এলসি করতেছি, এসে পড়বে। ফার্নিচারের অলরেডি আমাদের টেন্ডার হয়ে গেছে। দেশের স্বাস্থ্যখাত তথা জরায়ু, মুখ ও স্তন ক্যান্সারের চিকিৎসা উন্নয়নে সহায়তা দেবে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক EIB। এই লক্ষ্যে বুধবার লুক্সেমবার্গে EIB উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার জিয়াউদ্দিন হায়দার। বৈঠকে বাংলাদেশের ক্রমবর্ধমান জরায়ু, মুখ ও স্তন ক্যান্সারের চিকিৎসায় বিদ্যমান একটি ঋণ পুনর্বিন্যাসের বিষয়ে উভয় পক্ষ নীতিগতভাবে একমত হন। এই উদ্যোগ তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের সবার জন্য মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ভিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মত দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। সিটি কর্পোরেশন সবসময় জনগণের সেবায় নিয়োজিত। জনগণের প্রতিটি অভিযোগ ও পরামর্শ গুরুত্ব সহকারে শুনে সেই অনুযায়ী আগামী দিনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধবভাবে ঢেলে সাজানো হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। বিকেলে রাজধানীর লালবাগে নাগরিক সেবা, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধন কার্যক্রম আরও গতিশীল করা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবার মান বৃদ্ধি করার লক্ষ্যে আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। এই সময় প্রশাসক জনগণের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করেন। কারণ আমি মনে করি সিটি কর্পোরেশন জনগণের খেদমতে আছে, তাই জনগণের প্রতিটা অভাব, অভিযোগ শুনে সেগুলো সমাধান দেওয়ার দায়িত্ব সিটি কর্পোরেশনের। এলাকা ভিত্তিক জনগণের কাছে যেতে হবে, সেখান থেকে কথা শুনতে হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। অবৈধ অভিবাসন রোধে এবার আরও কঠোর অবস্থানে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। স্ট্রাসবুর্গে অনুষ্ঠিত এক ঐতিহাসিক ভোটে পাস হতে যাচ্ছে এমন আইনটি, যার মাধ্যমে অবৈধভাবে আসা অভিবাসীদের আটক এবং বহিষ্কারের ক্ষমতা যেমন বাড়বে, তেমনি ইউর বাইরে তৈরি হবে বিশেষ নির্বাসন কেন্দ্র। আরও জানাচ্ছেন রুমানা রুমা। ইউরোপীয় পার্লামেন্ট এমন একটি কঠোর অভিবাসন নীতির চূড়ান্ত অনুমোদন দিচ্ছে, যার মাধ্যমে কর্তৃপক্ষের অবৈধভাবে আগত অভিবাসীদের আটক ও বহিষ্কারের ক্ষমতা আরও বাড়বে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের বাইরে ডিপোর্টেশন সেন্টার বা নির্বাসন কেন্দ্র স্থাপনের সুযোগও তৈরি হবে। স্ট্রাসবুর্গে অনুষ্ঠিত এই ভোটটি এমন একটি সংস্কারের শেষ ধাপগুলোর একটি, যা ইউরোপীয় ইউনিয়ন ও সদস্য দেশগুলোর দীর্ঘ আইন প্রণয়ন প্রক্রিয়া পেরিয়ে প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। অভিবাসন নিয়ন্ত্রণে রাজনৈতিক চাপ বাড়ার প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন বিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার বলেছেন, এই আইন স্পষ্ট করে সবাইকে জানিয়ে দিচ্ছে পাচারকারীরা নয়, বরং ইউরোপীয় ইউনিয়নে কে থাকতে পারবে ও কাকে চলে যেতে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মুখে থাকা এই আইনে এমন বিধানও রাখা হয়েছে যাতে ইইউর বাইরে রিটার্ন হাব বা বহিষ্কার কেন্দ্র স্থাপন করা যায়। কয়েকটি দেশ এরই মধ্যেই এমন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে। ডেনমার্ক, অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি ও নেদারল্যান্ড সহ একাধিক দেশ এই প্রকল্প নিয়ে আগ্রহ দেখিয়েছে। গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস বলেন, 2026 সালের মধ্যে এসব কেন্দ্র স্থাপনের প্রথম চুক্তি সম্পন্ন ও 2027 সাল থেকে এগুলো কার্যকরভাবে চালু করা হবে। 2025 সালে অভিবাসীর সংখ্যা কিছুটা কমলেও এখন ব্রাসেলসের মূল মনোযোগ গেছে প্রত্যাবাসন ব্যবস্থার উন্নতির দিকে। বর্তমানে ইউরোপ থেকে বহিষ্কারের নির্দেশ পাওয়া অভিবাসীদের মধ্যে প্রায় 30% নিজ দেশে ফিরে গেছে। রুমানা রুমা, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অর্থ পাচারকারীদের কোনো ছাড় নয়, মৌলভীবাজারে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। তিস্তার পানি সংরক্ষণে ব্যারেজ নির্মাণের পরিকল্পনা। দেশ গঠনে দক্ষ মেধাবী মানব সম্পদের বিকল্প নেই বললেন শিক্ষামন্ত্রী। শিক্ষা খাতের উন্নয়নে কার্যকর পদক্ষেপের আশ্বাস। চট্টগ্রামে আলোচিত শিশু আয়াত হত্যা মামলার আসামি আবিরের মৃত্যুদণ্ড। বাকুলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন। এবং বিশ্বকাপের রাতে কঙ্গো ডিআরের বিপক্ষে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল। সকালে উজবেকিস্তানের প্রতিপক্ষ কলম্বিয়া। এই ছিল মোহনা সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।